ওকে, লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম হিট এক্সচেঞ্জার ইকুইপমেন্ট ডিজাইন আমরা কিভাবে করতে পারি, এবং এটা থার্মাল ডিজাইন আছে, মেকানিক্যাল ডিজাইন আছে। ডিজাইন করার জন্য আমাদের যেটা বের করতে হয় বেসিক্যালি, যে আমার যে এরিয়া রিকোয়ারমেন্ট একটা পার্টিকুলার হিট লোডের জন্য এরিয়া রিকোয়ারমেন্ট কত হবে সেটা বের করতে হয়। এবং এরিয়া ক্যালকুলেশন গুলো আমরা দেখে এসেছি যে আমরা ইফিসিয়েন্সি এনটিইউ মেথড দিয়ে সলভ করেছিলাম প্রবলেম। যদি আমাদের ইনলেট আউটলেট টেম্পারেচার জানা থাকে তাহলে আমরা কিন্তু ইজিলি এটা বের করতে পারি যে কি পরিমাণ এরিয়া আমার দরকার। এনটিইউ এফিসিয়েন্সি মেথড থেকে আমরা বের করতে পারি, এবং সেটা কিভাবে ক্যালকুলেশন করা যায় আমরা লাস্ট ক্লাসে দেখেছি। এবং তারপরে আমরা শুরু করেছিলাম যে হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে গেলে, থার্মাল ডিজাইন যদি করতে চাই আমাদের বেসিক্যালি দুইটা জিনিস দেখা লাগে। একটা হচ্ছে যে ডাস দ্য ইকুইপমেন্ট ক্যান টেক দ্য হিট ট্রান্সফার লোড, আমার যে হিট ট্রান্সফার লোড বা আমি যে পরিমাণ হিট রিমুভ বা যে পরিমাণ হিট আমার এডিশন করা দরকার বা হিট রিমুভ করা দরকার সেই হিট লোডটা নিতে পারে কিনা যে ইকুইপমেন্ট আমি ডিজাইন করতে চাই, বা ওই হিট লোড নেওয়ার জন্য যে যে পরিমাণ সারফেস এরিয়া দরকার সেটা আমরা ক্যালকুলেট করি বা বের করি। এবং এটার জন্য আমরা এর আগে যে ক্লাসগুলো করে এসেছি সেইগুলো আসলে সেই ইনফরমেশন গুলা বা সেই প্রসিডিউর গুলো আমাদেরকে হেল্প করবে। আমরা ফোর্স কনভেকশন পড়ে এসেছি। ফোর্স কনভেকশনের যে কোরিলেশন গুলো ছিল সেটা আমাদের এখানে ইউজ করতে হবে। সো ফোর্স কনভেকশনে আমরা বের করে শিখে এসেছি যে কিভাবে আমরা এইচআই বের করতে পারি, হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট বের করতে পারি। সো এখানে আমার এই এইচআই বের করা লাগবে ফর বোথ ফ্লুইড। সো যদি একটা ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার হয় তাহলে আমরা জানি যে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার একটা টিউব সাইড থাকে, একটা শেল সাইড থাকে, টিউব সাইড থাকে। সো টিউব সাইড ফ্লুইডের জন্য আমার এই সাইড বের করতে হবে, আবার সরি টিউব সাইডের জন্য আমার বের করতে হবে, শেল সাইডের জন্য আমার বের করতে হবে এই সাইড। দেন উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, why you need this, কারণ হিট লোডের সাথে these are related. হিট লোড ইকুয়াল টু ইউ এ ডেল টি এল এম, এবং ডেল টি এল এম কিভাবে ক্যালকুলেট করা হয় আমরা দেখেছি। এবং সাথে ইউ মে অলসো নিড দ্য কারেকশন ফ্যাক্টর এফ। ডেল টি ডেল টি যেটা ডেল টি লগ মিন টেম্পারেচার ডিফারেন্সকে অনেক সময় আমাদের কারেকশন ফ্যাক্টর ইউজ করতে হয়, এবং সেটা কিভাবে কারেকশন ফ্যাক্টর বের করতে হয় সেটা আমরা দেখেছি। So we have to do this. So you need to calculate this U for your fluid, and you need to calculate this del T. If you know the temperature, you need to calculate correction factor. And if you know heat load, then you can get this area, how much area is required for your heat exchanger to remove or addition of certain heat load. ক্যালকুলেট করার পরে আমাকে দেখতে হবে যে যে এরিয়াটা আমি ক্যালকুলেট করলাম, যে কন্ডিশনটা আমি ক্যালকুলেট করলাম, বা আমার যে সিস্টেম আছে সেখানে ভেলোসিটি আছে, সেটা ইউজ করে আমি হিট ট্রান্সফারটা ইউজ করতে পারবো কিনা। সো সুইটেবিলিটিটাও দেখা দরকার, যে এটা সুইটেবল কিনা, এই হিট এক্সচেঞ্জার একটা সার্টেন পারপাসে সুইটেবল কিনা। এটা অলওয়েজ আমাদের কোশ্চিন আসে যে যখন আমরা ইন্ডাস্ট্রি বা যে কোনো জায়গায় যদি একটা সার্টেন ফ্লুইডকে আমি হিটিং করতে চাই বা হিট রিমুভ করতে চাই, you have a heat exchanger, so you already have a heat exchanger, so can you use that heat exchanger for this purpose? That's the question. So সেটা হলে পারে তো আমাকে যেটা করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে দেখতে হবে। Then we also need to check the pressure drop in both side, টিউব সাইড অ্যান্ড শেল সাইড। আমার প্রেশার ড্রপটা ডেল পিটা দেখতে হবে। অনেক সময় যে ইকুইপমেন্ট আমরা ইউজ করি সেখানে তার স্পেসিফিকেশনে লেখা থাকে যে অ্যালাউয়েবল ডেল পি কত, অর্থাৎ কত পিএসআই প্রেশার সে ইউ ক্যান ইউজ, বিকজ আমরা যখনই ফ্লুইডটা পাস করি হিট এক্সচেঞ্জারের মধ্য দিয়ে ইউ নিড টু অ্যাপ্লাই প্রেশার। সো সেই প্রেশারটা আমার ইনলেট এবং আউটলেটের প্রেশারটা কত হলে ইকুইপমেন্টটা ফেল করার চান্স থাকবে না। সো ম্যাক্সিমাম অ্যালাউয়েবল একটা লিমিট দেওয়া থাকে। মোস্ট অফ দ্য কেস আমরা প্রবলেমে দেখি যে 10 পিএসআই জি এই লিমিটটা দেওয়া থাকে, 10 পিএসআই। সো আমাদের ক্যালকুলেট করে দেখতে হবে টিউব সাইড এবং শেল সাইডের যে প্রেশার ড্রপ গুলো আছে
সেটা এই লিমিটের মধ্যে থাকে কিনা, বা যে লিমিটটা দেওয়া আছে সেই লিমিটের মধ্যে থাকে কিনা সেটা আমাদের দেখতে হবে। এবং পাইপ সম্পর্কে আমি বলেছিলাম অলরেডি লাস্ট ক্লাসে। এবং ক্যালকুলেশন করতে গেলে আমাদের দুইটা সাইডে হোয়াট ইউনিট টেম্পারেচার, যে আমার প্রসেস কন্ডিশনটা আমার জানা লাগবে, সেখানে কোনো এডিশনাল রেজিস্ট্যান্স আছে কিনা সেটা আমার জানতে হবে, ডেল পি ক্যালকুলেট করতে হবে, দেন মাস ভেলোসিটিটা আমার ক্যালকুলেট করতে হবে, টেম্পারেচার গুলো আমার লাগবে, দেন we also need to have the fluid properties of the fluid at that temperature or average temperature আমাদের এই ভ্যালুগুলো লাগবে। পাইপ ডাইমেনশন, ডায়ামিটার, এগুলো আমরা স্ট্যান্ডার্ড ভ্যালু থেকে ইউজ করতে পারি। স্ট্যান্ডার্ড পাইপের যে ডায়ামিটার আছে, লেন্থ আছে, যেটা আমরা উপরেই দেখলাম যে একটা নির্দিষ্ট ডায়ামিটার এবং নির্দিষ্ট লেন্থের পাইপ আমরা চুজ করব। আরবিট্রারিলি দেখা যাচ্ছে আমি 18 ফিট লং একটা টিউব আমি অবশ্যই ইউজ করব না, যেটা স্ট্যান্ডার্ড লেন্থ 20 ফিট সেটা আমি ইউজ করব, অথবা 15 ফিট ইউজ করব, অথবা 12 ফিট ইউজ করব। ডায়ামিটার আমি নিজের ইচ্ছা মতো ডায়ামিটার বানাবো না, স্ট্যান্ডার্ড যে পাইপের ডায়ামিটার গুলো আছে সেগুলা ইউজ করব। সেখান থেকে আমি ইউজ করে দেখবো যে আমার যদি এরিয়া রিকোয়ারমেন্ট জানি, যে ফর এক্সাম্পল আমার এরিয়া রিকোয়ারমেন্ট হচ্ছে ফর এক্সাম্পল 40 ফিট স্কোয়ার, এটা আমার এরিয়া। সো আমি যেটা বের করবো সেটা হচ্ছে যে আমি যদি 20 ফিট পাইপ ইউজ করি, তাহলে 20 ফিট পাইপের একটা সার্টেন ডায়ার জন্য আমার সারফেস এরিয়া কত সেটা কিন্তু আমি চার্টেই দেওয়া থাকে এই সকল ইসের ক্ষেত্রে। সেই সারফেস এরিয়া দিয়ে আমি এটাকে ভাগ করলে নাম্বার অফ টিউব কয়টা লাগবে সেটা আমি বের করে ফেলতে পারবো। সেগুলো আমরা দেখবো, স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা দেখবো কিভাবে ক্যালকুলেট করা যায়। ক্যালকুলেশনের জন্য আমরা প্রসিডিউরটা গতদিন কিছুটা ডিসকাস করেছিলাম, আমি আবারও রিপিট করছি। ইউ নিড টু ক্যালকুলেট দিস ফ্লো এরিয়া, দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট মাস ভেলোসিটি টু গেট দ্য রিনল্ডস নাম্বার। মাস ভেলোসিটিটা আমরা বের করতে হলে যেটা করব সেটা হচ্ছে যে আমি ফ্লো রেট জানি, ফ্লো রেটকে আমি এরিয়া দিয়ে ডিভাইড করব। সো আমি যদি টোটাল মাস ফ্লো রেটটা জানি, মাস ফ্লো রেট অর ভলিউমেট্রিক ফ্লো রেট জানলে ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করলে মাস ফ্লো রেট হবে, সেটাকে আমি এরিয়া দিয়ে যদি ডিভাইড করি, ফ্লো এরিয়া দিয়ে, ইউ উইল গেট মাস ভেলোসিটি জি, বা এটাকে আমি বলি মাস ফ্লাক্স। এটা হচ্ছে আমার ফ্লাক্স। Flux is nothing but flow rate per unit area. So meter square second or meter square minute kg, like this. So this will be the unit. So now you have the mass velocity, you also have the process properties, then you will calculate Reynolds number. Reynolds number আমাদের লাগে, এখান থেকে we need to calculate the friction factor. Reynolds number এবং friction factor একটা চার্ট আছে, সেখান থেকে আমরা friction factor বের করতে পারি। You need to also calculate Prandtl number. So using this Prandtl number and Reynolds number, there has some chart, you can calculate J, A's, and then you can calculate Nusselt number. Nusselt number আমরা calculate করলে then we can calculate ASI from the relationship of Nusselt number or Nusselt number calculate না করে from the chart Reynolds number and friction factor. We will see the chart in কার্নের বইয়ে আমাদের চার্ট গুলো দেওয়া আছে। ফ্রিকশন ফ্যাক্টর এবং জেএইচ এর ভ্যালু থেকে we can calculate ASI, রিনল্ডস নাম্বার থেকে we can calculate J, and J এর ভ্যালুটা আমরা চার্ট থেকে নিয়ে ASI in terms of JH and Reynolds number there has a relationship ইউজ করে আমরা ASI ক্যালকুলেট করতে পারি। সেটা কিভাবে ক্যালকুলেট করি আমরা সেটা দেখব। এবং টিউব সাইডের ক্ষেত্রে যেটা করতে হয়, টিউব সাইডে যদি ইনার ডায়া এবং আউটার ডায়া আছে, অনেক সময় আমাদের ক্যালকুলেশনের জন্য, ওভারঅল হিট ট্রান্সফার ক্যালকুলেশনের জন্য এটাকে একটু কনভার্ট করে নিতে হয়। ইনার ডায়াতে আমরা এইচ আই আউটার সারফেসের জন্য আমার কনভার্ট করে নিতে হয়, সেটা হচ্ছে আইটি এবং ওডি। সো ইন টিউব যেটা আছে, টিউবের যেহেতু একটা থিকনেস আছে, এই আউটসাইড ডায়ামিটার এবং ইনসাইড ডায়ামিটার, সো আমি এই সাইজ যেটা পাই সেটা ইনসাইড ডায়ামিটারের জন্য পাই। সো এই সাই আউটসাইড ডায়ামিটারের জন্য আমার ক্যালকুলেট করে নিতে হয় আর কি।
is I into ID divided by OD. So by this way you can convert this IO when we will calculate U ক্যালকুলেটর সময় আমরা এইচ ও একটা বের করব আর এইচ আই ও বের করব, বের করে টোটাল ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ফর দ্যাট সারফেস আমরা বের করব। সো এটা আমরা ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের জন্য ক্যালকুলেশন গুলা দেখছি, শেল এন্ড টিউবের জন্য ক্যালকুলেশন গুলা বিশেষ করে ফ্লো এরিয়া এবং এটার জন্য ফ্লো এরিয়া বের করার জন্য বা আমার ডায়ামিটার বের করার জন্য কিছু রিলেশনশিপ আছে, সেগুলো ইউজ করতে হয়, সেটা আমরা দেখবো শেল এন্ড টিউব হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে। সো ডাবল পাইপের ক্ষেত্রে আমরা যদি অ্যানুলাসের ফ্লো বের করতে চাই, একটা তো আমার দুইটা পার্ট আছে, একটা বললাম একটা টিউব সাইডে, সো টিউব সাইডেরটার জন্য, আর একটা হচ্ছে আমার শেল সাইড। সো শেল সাইডেও আমার মাস ভেলোসিটি বের করতে হবে, মাস ভেলোসিটি বের করার জন্য ফ্লো এরিয়া বের করতে হবে। সো এখানে ফ্লো এরিয়া বের করার জন্য আমাকে আসলে এই অ্যানুলাসের ফ্লো এরিয়া বের করতে হবে। সো এটা হচ্ছে 4 পাই ডি স্কোয়ার D2 স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার। সো D2 টা হচ্ছে আউটার রেডিয়াস, এটা হচ্ছে D1 হচ্ছে এটা। সো এই ভিতরের ফ্লো এরিয়াটা যদি আমি বাদ দিই টোটাল ফ্লো এরিয়া থেকে, তাহলে ইউ উইল গেট ফ্লো এরিয়া। দেন ফ্লো এরিয়া দিয়ে যদি ডিভাইড করি আমরা, উই উইল গেট মাস ভেলোসিটি। এবং আমি যদি ইকুইভ্যালেন্ট ডায়ামিটার আমার লাগবে, যেহেতু আমার বের করতে হবে রিনল্ডস নাম্বার হচ্ছে ডি ভি বাই মিউ। সো দিস ইজ আওয়ার জি ইজ ভেলোসিটি বা ফ্লাক্স, ডি জি বাই মিউ। সো ডি ইকুইভ্যালেন্ট ডায়ামিটার লাগবে, সেটা বের করার জন্য আমার যেটা লাগে সেটা হচ্ছে যে 4a বাই পি। সো এই রিলেশনশিপ ইউজ করতে হয়। এইখানে আমার যেটা কনসার্ন সেটা হচ্ছে যে হিট ট্রান্সফারের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ডায়ামিটার ক্যালকুলেশনের জন্য আমি এরিয়া দেখলাম, এইটা হচ্ছে আমার এরিয়া। সো পেরিমিটার বের করার সময় আমাকে কি করতে হবে, এই হিট ট্রান্সফারের সময় আমাকে আউটার সারফেসটা আসলে কনসিডার করতে হয় না, শুধু এই সারফেস দিয়ে যেহেতু হিট ট্রান্সফার হচ্ছে ইনভলভমেন্ট আছে, সো এই সারফেসের পেরিমিটার পাই D1 দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। সো P ইকুয়াল টু পাই D1, আর উপরে হচ্ছে 4a মিনস এ হচ্ছে আমার এইটা, 4a বলতে পাই ডি স্কোয়ার D2 স্কোয়ার মাইনাস D1 স্কোয়ার। সো D ইকুইভ্যালেন্ট will be this one. Then আমাকে we need to calculate all these fluid properties at certain temperature, average temperature বা fluid temperature. Heat transfer correlation আমার ইউজ করতে হবে, we can use either graph or you can use all the correlation you have studied in force convection, যেহেতু এখানে ফোর্স ফ্রি কনভেকশন না, ফোর্স কনভেকশন হচ্ছে। Reynolds number ইউজ করে you can also get friction factor. You need to also calculate Prandtl number to get ASI. So আমাকে ASO এবং ASI ক্যালকুলেট করতে হবে, then we will calculate this one. We will add additional term resistance, because there may have fouling. So এটা হচ্ছে আমার clean condition, but we have to consider some fouling allowance during the design. Then you will get design overall heat transfer coefficient. So design overall heat transfer coefficient. Resistance you can add from outside and inside. This is for tube side by inside tube. It was outside annulus. Then you will get this relationship and we calculate this one. So আমরা যদি del Tm calculate করতে পারি, and if you need correction factor for del Tm সেটা আমরা কারেক্ট করে নিতে পারি, then Q load যদি জানি you can calculate ACE. So এটা আমার কমপ্লিট হয়ে গেল।
যদি এটা আমার স্যাটিসফাই করে বা এইচ এর যে ভ্যালুটা পাইলাম, এখন আমার যে ভেলোসিটি যে প্যারামিটার গুলো ইউজ করেছি, উই হ্যাভ টু চেক দিয়ে প্রেসার ড্রপ আমার যেটা হচ্ছে সেটা ঠিক আছে কিনা। এখন প্রেসার ড্রপ, ইনার পাইপে প্রেসার ড্রপ কি হবে, বেসিক্যালি ফ্রিকশনের জন্য যে প্রেসার ড্রপটা হবে। সো ফ্রিকশনের জন্য যে প্রেসার ড্রপটা হবে, এগেইন ফ্রিকশন ফ্যাক্টরটা আমার লাগবে হচ্ছে সেটা আগেই বলে আসলাম, রিনল্ডস নাম্বার থেকে আমরা যেটা রিনল্ডস নাম্বার ক্যালকুলেট করেছি ওখান থেকে আসলে আমি ফ্রিকশন ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে পারি, যেটা আমার এখানে কাজে লাগবে। সো ফাইন্ড দ্য ভ্যালু অফ এফ from F Reynolds number, friction factor Reynolds number chart, and then calculate del P from the state portion plus the return and exit and entrance. So আমাদের কিছু ফ্রিকশন লস হয় যদি আমার অনেক সময় আমরা বলেছি যে টিউব সাইড যদি ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার হয়, সো আমার অনেক সময় এক্সিট থাকে এবং হিয়ার পিন থাকে। সো সেখানেও আমার এক্সিট এন্ট্রান্সের ক্ষেত্রে কিছু লস হয়, সেই লসগুলো আমাকে কনসিডার করতে হবে। এবং উই ক্যান ইউজ সো টোটাল ফ্রিকশন ফ্যাক্টরটা আমি ক্যালকুলেট করে উই ক্যান জাস্ট ইউজ দিস ইকুয়েশন। সো টোটাল ফ্রিকশন ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেট করতে পারি, করে এটা ইউজ করতে পারি, অথবা আমরা টোটাল লসটা আলাদা আলাদা করে বের করে অ্যাড করতে পারি। সো সেটা আমরা দেখবো যে কিভাবে অ্যাড করা যায়। সো এখানে অল দ্য ভ্যালুস ইউ নো ডিআই for inner tube, জিপি অলরেডি মাস ভেলোসিটি ক্যালকুলেট করা হয়েছে, রো জানি, জি এর ভ্যালু জানি, সো ইউ ক্যান ক্যালকুলেট ডেল পি। এবং এটা লেস দেন যে অ্যালাউয়েবল লিমিট আছে 10 অ্যাটমসফিয়ার অর 10 psi, নট অ্যাটমসফিয়ার, 10 psi, সেটার রেঞ্জে থাকে কিনা সেটা আমাদের দেখতে হবে। শেলের ক্ষেত্রেও সেম প্রসিডিউর, এবং দেখা যাচ্ছে যে আমার এখানে লসটা যদি ক্যালকুলেট করতে হয় ফর হিয়ার পিন, এক্সিট, এন্ট্রান্স লস, আর এখানে আমাদের হিয়ার পিন ছিল না, কারণ হচ্ছে যে আমি যেহেতু স্ট্রেট লাইনের জন্য করছি। ফর হিয়ার পিন, এক্সিট, এন্ট্রান্স দ্য লসেস আর ইকুয়াল 1 ভেলোসিটি হেড। সো ভেলোসিটি হেড আমরা জানি ভি স্কোয়ার বাই 2g। সো যদি 1 ভেলোসিটি হেড হয়, নাম্বার অফ আমার যে এন্ট্রান্স এক্সিট আছে সেটা আমি নাম্বার n দিয়ে মাল্টিপ্লাই করলে ইউ উইল গেট দ্য ফ্রিকশনাল হেড বিকজ অফ আমার যে এন্ট্রান্স এক্সিট যেগুলো আছে, ডিস্টারবেন্স যেগুলো আছে, সেটার জন্য আমি হেড বের, ফ্রিকশনাল হেড বের করতে পারি। আর we can use the same equation, this one, to calculate for যে ফ্লো রেট আমার আছে সেটার জন্য কতটুকু প্রেসার ডিফারেন্স হবে এবং এক্সিট ইন্টেন্সের জন্য কতটুকু হবে, পরে টোটাল যোগ করতে হবে। এইখানে যে ডিই ইকুইভ্যালেন্ট আছে ফর অ্যানুলার সেকশন, এই জায়গা যখন আমি ডিই ইকুইভ্যালেন্ট বের করব, এটা ডিফারেন্ট দেন আমরা এর আগে ফ্লো কি বলে, আমরা যখন এই সাইজ যখন ক্যালকুলেট করেছিলাম যে ডিই ইউজ করছি, সেটা এখানে অ্যাপ্লিকেবল হবে না, কারণ ওখানে সারফেস শুধুমাত্র দিস সারফেস ওয়াজ ইনভলভ। সো আমরা পেরিমিটার পাই d1 দিয়ে ডিভাইড করেছি, বাট এইখানে বের করার জন্য আমার যখন 4a বাই পি বের করব, সো এখানে পিটা আসলে বেসিক্যালি উই নিড টু কনসিডার দিস টু সারফেস। সো ফ্রিকশনালেটেড পেরিমিটার, এবং যেহেতু ফ্রিকশনাল টার্মটা আসলে দুইটা সারফেসের জন্যই প্রযোজ্য, কিন্তু হিট ট্রান্সফারটা শুধুমাত্র দিস সারফেসের জন্য প্রযোজ্য, সেখানে আমরা হিটেড প্যারামিটারটা রেখেছিলাম পাই 4 পাই ডি। সো আমরা শুধু d1টা রেখেছিলাম এখানে আমাদের। This should not be the 4, okay, the relation is like this actually. So this is area divided by 4, pi d square by 4, and this one is pi d2 plus d1. So this is our perimeter. So you need to consider this inner surface and this outer surface. So সেটা যদি করি, এটাকে আমরা d2 plus d1 into d2 minus d1, so এটা d2 প্লাসটা কেটে যাবে, সো বেসিক্যালি থাকবে হচ্ছে this one. সো এটা হচ্ছে আমার যখন আমি প্রেসার ক্যালকুলেশন করব তখনকার ডি। সো ডি ইজ নট সেম ফর ডাবল পাইপ ক্যালকুলেশনের ক্ষেত্রে। আমরা যখন প্রেসার ক্যালকুলেট করব তখন ইউ হ্যাভ টু ইউজ দিস ওয়ান,
এবং যখন আমরা হিট ট্রান্সফার কোফিশিয়েন্ট ক্যালকুলেট করব তখন ইউ হ্যাভ টু ইউজ দিস ওয়ান, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সো দেন ইউ ক্যালকুলেট প্রেশার ড্রপ অ্যান্ড চেক যে আমার প্রেশার ড্রপ লেস দ্যান অ্যালাউয়েবল লিমিট যেটা, সেটার মধ্যে আছে কিনা, এটা আমাদের চেক করতে হবে। সো নাও একটা প্রবলেম দেখি আমরা কুইকলি, এটা তো আমরা নিজেরাই করতে পারবা বাসায়, কার্নের বইটা ইউজ করো। এখানে একটা ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার ইউজ করা হচ্ছে যেখানে বেনজিন এবং টলুইন আমার ফ্লুইড, it is desired to heat 9820 pound per hour cold benzene from 80 to 120 degree. So আমাকে যেতে হবে 80 ডিগ্রি থেকে 120 ডিগ্রি ফারেনহাইট। আমরা ইউজ করব কি, স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে এবং হট টলুইন আমি ইউজ করতেছি। এটা হচ্ছে আমার বেনজিন একটা স্টিম, আর একটা হচ্ছে টলুইন যেটা আমি 160 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে যাবে আর কি। সো ইউ নো টেম্পারেচার, আমি টেম্পারেচার ইনলেট আউটলেট জানি। টেম্পারেচার ইনলেট আউটলেট যদি জানি আমি, দেন আমার একটার ফ্লো রেট দেওয়া আছে মাস ফ্লো রেট, আরেকটার মাস ফ্লো রেট কিন্তু আমি ব্যালেন্স থেকে বের করে ফেলতে পারি, কারণ আমরা জানি সিপি দেওয়া আছে ডেল টি ইকুয়াল টু M1 M2 CP2 ডেল টি 2। সো এখানে আমি ডেল টিটাও জানি, অ্যাভারেজ টেম্পারেচার জানি, অল দ্য ফ্লুইড প্রপার্টিস উই ক্যান ক্যালকুলেট ইন অ্যাভারেজ টেম্পারেচার। এখানে অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 130, এখানে হচ্ছে আমার 100। সো 100 ডিগ্রি ফারেনহাইটে আমি বেনজিনের প্রপার্টিস গুলা বের করব, 130 ডিগ্রিতে আমি টলুইনের প্রপার্টিস গুলা বের করব। ব্যালেন্স ইকুয়েশন গুলা করব আমি, করে আমি M2টা বের করব, আমি M1টা জানি, M2টা বের করব। So you see here is the W and the value of W is 633 pound per hour. So এটা বের করে ফেললাম। নেক্সট স্টেপ কি হবে আমাদের, এখানে দেওয়া আছে দেখো এই নাম্বার অফ 20 feet hairpins 2 by 1/4 ইঞ্চি IPS পাইপ আর অ্যাভেলেবল, হাউ মেনি হেয়ারপিনস আর রিকোয়ার্ড, তার মানে কয়টা আসলে পাইপ এরকম ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার আমার লাগবে সেটা আমার বের করতে হবে। দ্যাট মিনস আমার ডায়ামিটার গুলা দেওয়া আছে, ইনার ডায়ামিটার এবং আউটার ডায়ামিটার দেওয়া আছে। ইনার ডায়ামিটার আমার আউটার ডায়ামিটার হচ্ছে 2 ইঞ্চ, ইনার ডায়ামিটার 1/1/4 ইঞ্চ 1.25 ইঞ্চি। সো এটা আমার দেওয়া আছে। সো ইউজিং দ্যাট মিনস আমাকে টিউব সাইড এবং শেল সাইডের জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন গুলা করতে হবে এবং সেখানে প্রেসার ড্রপটা দেখতে হবে যেটা সুইটেবল কিনা। সো হট ফ্লুইড কোল্ড ফ্লুইড আমরা টেম্পারেচার জানি, টেম্পারেচার ডিফারেন্সও পাচ্ছি এবং এলএমটিডি আমরা ক্যালকুলেট করে নিতে পারতেছি, এলএমটিডি ক্যালকুলেট করে নিতে পারতেছি। এভারেজ টেম্পারেচার আমাদের যেটা আছে এই টেম্পারেচার আমরা ফ্লুইড ভেলোসিটিটা বের করে নিব। সো এলএমটিডি আমাদের আছে, আমাদের কিউ ইকুয়াল টু ইউ ডেল টি এল এম ইন্টু এরিয়া। সো এরিয়া ইকুয়াল টু কিউ বাই ইউ ডেল টি এম। সো আমার ডেল টি এম নন, কিউ নন, কারণ কত থেকে কত ডিগ্রি যেতে হবে মাস ফ্লো রেট দেওয়া আছে। সো এমসিপি ডেল টি থেকে আমি কিউ এর ভ্যালু পেতে পারি। সো উই নিড টু ক্যালকুলেট হাউ মাস এরিয়া ইজ রিকোয়ার্ড। হাউ মাস এরিয়া রিকোয়ার্ড যদি আমি জানি, দেন উই ক্যান ক্যালকুলেট যে কয়টা আমার হেয়ারপিন লাগবে এবং কয়টা টিউব আমাকে সংযুক্ত করতে হবে। সো এখানে আমার পাইপের স্ট্যান্ডার্ড দেওয়া আছে দিস ওয়ান। সো এই পাইপের জন্য আমার ফ্লো এরিয়া এবং ইকুইভ্যালেন্ট ডায়ামিটার সবই আসলে দেখো দেওয়া আছে, ইকুইভ্যালেন্ট ডায়ামিটার সবই আমার এখানে দেওয়া আছে, অ্যানুলাসের ডায়ামিটার দেওয়া আছে, পাইপের ডায়ামিটার দেওয়া আছে। সো যেহেতু উই আর ইউজিং দিস পাইপ, সো উই উইল ডাইরেক্টলি ইউজ দিস ফ্লো এরিয়া পার অ্যানুয়াস পার ইঞ্চি স্কোয়ার অ্যান্ড দিস ওয়ান দেওয়া আছে।
ইকুইভ্যালেন্ট ডায়ামিটার দেওয়া আছে। সো উই উইল ইউজ দিস এবং ডাইমেনশন অফ স্টিল পাইপ আইপিএস ফর এই যে সারফেস এরিয়া পার ফিট অফ দ্য, এগুলো আসলে আমার স্ট্যান্ডার্ড চার্টেই দেওয়া আছে আইপিএস স্টিল পাইপের জন্য। আমি যে পাইপটা ইউজ করতেছি সেটা দিস ওয়ান। সো এটার জন্য হচ্ছে সারফেস এরিয়া পার ফিট আমার দেওয়া আছে পার ফিট এত। সো আমি যদি 20 ফিট পাইপের কথা বলা আছে, 20 ফিটের জন্য একটা 20 ফিটের জন্য পার ফিট স্কোয়ারের জন্য ফিট স্কোয়ার পার ফিট অফ টিউব। সো এখানে 20 ফিটের জন্য কত হবে সেটা আমি ইজিলি ক্যালকুলেট করে নিতে পারি আর কি। সো আমার হচ্ছে দিস ওয়ান। ওকে, সো আমার এখানে দুইটা ফ্লুইড আছে, হট ফ্লুইড অ্যান্ড কোল্ড ফ্লুইড। একটা হচ্ছে বেনজিন আর একটা হচ্ছে টলুইন। সো প্রত্যেকটার জন্য আমরা বলছিলাম যে উই নো দ্য ডায়ামিটার। সো ডায়ামিটার গুলো আমরা স্ট্যান্ডার্ড যে টেবিল আছে সেখান থেকে নিয়ে নিব। D2 এবং D1 এর যে ভ্যালু আছে সেটা নিয়ে এখান থেকে আমি ইকুইভ্যালেন্ট ডায়ামিটার বের করছি। এই যে এখানে ইকুইভ্যালেন্ট ডায়ামিটারের সময় কিন্তু আমি D1 দিয়ে ডিভাইড করে নিয়েছি। প্রেসার ক্যালকুলেশনের সময় কিন্তু আমার জাস্ট D2 মাইনাস D1 হবে আর কি। সো ইকুইভ্যালেন্ট ডায়ামিটার আমি এখান থেকে পাইলাম, আবার চার্টেও কিন্তু ইকুইভ্যালেন্ট ডায়ামিটারটা দেওয়া আছে। সো এখানে ইকুইভ্যালেন্ট ডায়ামিটার আমরা ক্যালকুলেট করে নিলাম। এখানে ডি ইকুয়াল টু জাস্ট সিম্পল, যেহেতু টিউব সাইড, এটা ডি হচ্ছে আমার এখানে ডায়ামিটার যত, পাইপের যে ডায়ামিটার যত সেটা। সো এটা হচ্ছে আমার টিউব সাইড ডায়ামিটার, এটা হচ্ছে আমার শেল সাইড ডায়ামিটার। নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট মাস ভেলোসিটি। সো জিএ বের করার জন্য ডাব্লিউ কে আমি এরিয়া দিয়ে ডিভাইড করলে উই উইল গেট জিএ। ভেলোসিটিটা লাগবে, ভেলোসিটিটা লাগবে কেন, আমার রেনল্ডস নাম্বার বের করতে হবে। সো দিস ইজ আওয়ার রেনল্ডস নাম্বার। সো রেনল্ডস নাম্বার ইজ কোয়াইট গুড, কারণ এখানে 59,000 মিনস টার্বুলেন্ট কন্ডিশন, এবং দেয়ার উইল হ্যাভ সাম প্রেশার ড্রপ ডেফিনেটলি বিকজ দ্য রেনল্ডস নাম্বার ইজ কোয়াইট হাই, তার মানে ভেলোসিটিটাও মোটামুটি অনেকই আসলে। এই যে এত 767,000 পাউন্ড পার আওয়ার পার ফিট স্কোয়ার। সো পার ইউনিট এরিয়া দিস ইজ আওয়ার ভেলোসিটি। এটা ইউজ করে উই ক্যান ক্যালকুলেট রেনল্ডস নাম্বার। সিমিলারলি এখানেও আমরা সেম প্রসিডিউরে রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করব। দেন there has a curve like this, using this one. This side is Reynolds number, this side is Reynolds number, and this is value of J, and so you can use different curve. এখানে ভ্যালু গুলা দেখা যাচ্ছে না, বইয়ে দেখা যাবে ID. So using this we can calculate J, এবং J থেকে সরাসরি you can calculate ASI. So J in terms of ASI. So J এর ভ্যালুটা যদি আমি পাই এখান থেকে আসলে কিন্তু আমি ASI এর ভ্যালু, this is nothing but relationship is this ASI D is nothing but নাসেল নাম্বার। সো আমরা যে নাসেল নাম্বারের রিলেশনশিপ পড়ে এসেছি সেই রিলেশনশিপই নাসেল নাম্বার ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু দিস ওয়ান। সো দিস J is gives that constant, J is give that constant. সো এটা ইউজ করে আমরা রেনল্ডস নাম্বার ভার্সেস দিস ভ্যালু উই ক্যান ইউজ। এখন সেটা যদি করি আমরা, তাহলে এইখানে আমরা from that figure you can get J is for this value, you can get J is, এখানে ভালো বোঝা যাচ্ছে না বাট তোমরা বইটা থেকে দেখে নিও, এই প্রবলেমটা বইয়েরই একটা এক্সারসাইজ প্রবলেম। সো সেখান থেকে আমরা যে এইচটা নিব, যে এইচ নিয়ে এখন আমার ফ্লুইড প্রপার্টিজ গুলো যদি থাকে আমি প্রান্ডল নাম্বারটা বের করতে পারবো, প্রান্ডল নাম্বারটা বের করতে পারবো। রেনল্ডস নাম্বার আগেই বের করেছি। সো এখানে আমার then you can get H equal to J K by D equivalent. This is Prandtl number and this is viscosity correction. So viscosity correction, viscosity at the fluid temperature and viscosity at the wall temperature. So viscosity at the wall temperature divided by viscosity at the
ফ্লুইড টেম্পারেচার, সেটা আমাদেরকে রেশিওটা বের করে নিতে হবে। সো এইখানে আমরা দিস রেশিও ইজ কনসিডার্ড 1, so you can, so this is our value, and then K by D, then you use this one, and finally you get A's value is 323 BTU per hour feet square. Similarly এখানে আমরা সেম প্রসিডিউরে আসলে আমাদের বের করতে হবে। বের করে আমরা এইচ আই এর ভ্যালুটা পেয়েছি। সো এইচ আই এর যেহেতু এটা আমার আউটার সারফেসে আর এটা ইনার সারফেসে, সো এটাকে আমার আউটার সারফেসের রেসপেক্টে একটু কারেকশন ইউজ করতে হবে। আইডি বাই ওডি দিয়ে আমার মাল্টিপ্লাই করলে ইউ উইল গেট দ্য এইচ আই নট। So HI0 or this is H0. Using this, we can calculate overall heat transfer coefficient for clean condition. এখন আমাদের এখানে কি কোনো ফ্যাক্টর দেওয়া ছিল যে আমার ফাউলিং ফ্যাক্টর is considered 001. So you need to add this fouling factor when you will get design. Yes. So আমার 0.001 ছিল for both sides. So দুইটা সাইড আছে। So plus 0.001 is total resistance for fouling factor. So সেটা যদি আমি এখানে বসাই, you will get design UD. So design UD যদি পাই, আমরা এখন জানি রিকোয়ার্ড সারফেস আমার বের করতে হবে। সো রিকোয়ার্ড সারফেস এরিয়া ইকুয়াল টু আমরা দেখেছিলাম কিউ ডিভাইডেড বাই ডেল টি এল এম ইনটু ইউ। সো ইউডি আমি পেয়ে গেছি। সো ডিজাইন এরিয়া আমি পেয়ে যাব। সো এখানে ডিজাইন এরিয়াটা পাওয়া গেছে 50.5 ফিট স্কোয়ার। 50.5 ফিট স্কোয়ার। 50.5 ফিট স্কোয়ার। সো এটা হচ্ছে আমার ডিজাইন এরিয়া। এখন ওখানে বলা ছিল যে আমার কয়টা এরকম পাইপ লাগবে, একটা পাইপে কি হবে। সো সেটা আমরা এখন দেখতে পারি। ফর দিস স্ট্যান্ডার্ড পাইপ আমরা যেটা ইউজ করেছিলাম, ফর সারফেস এরিয়া পার ফুট অফ লেন্থ ইজ দিস ওয়ান। সো সেটা যদি হয় তাহলে আমার কত লেন্থের হিট এক্সচেঞ্জারটা লাগবে, 116। সো সেই ক্ষেত্রে আমার this may fulfill by connecting 3 hairpin because you need total 6 into 20. সো 6টা পাইপ কানেক্ট করার জন্য আমার 3টা হেয়ারপিন লাগে। আমরা দেখেছিলাম যে 3টা হেয়ারপিন দিয়ে, একটা হেয়ারপিন দিয়ে আমি 2টা টিউবকে কানেক্ট করতে পারি। সো আমার 6টা 3টা হেয়ারপিন লাগবে টু কানেক্ট টু গেট দিস রিকোয়ার্ড এরিয়া। সো এখানে 116 আছে, এক্স্যাক্টলি 116 তো আর আমি যেতে পারবো না। আমি 120 ফিট স্কোয়ারের 120 ফিটের আমি পাইপ নিতে পারবো। সো 20 ফিটের যেহেতু আমার পাইপ, আমি 6টা পাইপ আমাকে কানেক্ট করতে হবে। 5টা কানেক্ট করলে 100 হবে, সেটা আসলে হিট লোডটাকে কাভার করতে পারবে না। এখন আমরা দেখতে পারি যে এইটার জন্য আমি 120 এর জন্য আমার এরিয়া হচ্ছে এত। দেন উই ক্যান অলসো চেক যে আমি কত পার্সেন্ট ওভার ডিজাইন করেছি। এবং আরডিটাও এখানে ফাউলিং ফ্যাক্টর আমি চেক করে নিতে পারি। এখানে যেহেতু আমার এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল এরিয়া আর এটা ছিল আমার ডিজাইন এরিয়া। সো অ্যাকচুয়াল এরিয়া দিয়ে আমি ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমার আসে হচ্ছে 111, যেটা আমার এখানে পাওয়া যেটা ছিল 149। ডিজাইন ছিল 115 আর আমার আসছে হচ্ছে 111। সো ইটস 111। সো দিস ইজ ফাইন। অ্যান্ড ইউজিং দ্যাট আমি যখন ইউসি ক্যালকুলেট করতেছি বা আরডি ইউসি ইকুয়াল টু আমি জানি 149। সো আমার যে ফাউলিং ফ্যাক্টর, এখানে ফাউলিং ফ্যাক্টর আমার ছিল হচ্ছে 0.002, বাট হিয়ার আওয়ার ভ্যালু ইজ 0.0023। সো দিস ইজ স্যাটিসফ্যাক্টরি বিকজ দিস ভ্যালু ইজ মোর দ্যান দিস। আমি যদি লেস এরিয়া কাভার করলে আমার এই ভ্যালুটা 0.2 এর থেকে 002 এর থেকে কম হতো এবং সেটা একসেপ্টেড না, কারণ হচ্ছে আমি ফাউলিং ফ্যাক্টর কনসিডার করি নাই। সেই
ডিজাইনে যেটা হবে, ইনিশিয়ালি আমার হিট লোডটা নিতে পারলো, আফটার সাম টাইমস যখন ফাউলিং ক্রিয়েট হবে তখন হিট এক্সচেঞ্জারটা সাপোর্ট দিতে পারবে না। দেন ইউ হ্যাভ টু অলসো চেক দ্য প্রেশার ড্রপ। সো প্রেশার ড্রপ, দুইটা সাইডের প্রেশার ড্রপ আমাদের দেখতে হবে, একটা হচ্ছে টিউব সাইড, একটা হচ্ছে শেল সাইড। সো টিউব সাইডের প্রেশার ড্রপ দেখার জন্য আমাদের কি কি লাগবে, উই নো দ্য রিনল্ডস নাম্বার। রিনল্ডস নাম্বার থেকে আমরা ফ্রিকশন ফ্যাক্টরটা ক্যালকুলেট করে নিতে পারি, অথবা গ্রাফ থেকে আমরা ফ্রিকশন ফ্যাক্টরটা বের করে নিতে পারি, যেটা আমাদের লাগবে। এই যে এফ টার্ম যেটা আছে, এই ফ্রিকশন ফ্যাক্টরটা আমাদের লাগবে, এবং আদার্স ফ্লুইড প্রপার্টিস লাগবে। জি আমরা জানি, এল হচ্ছে লেন্থ, ডি হচ্ছে ডায়ামিটার, টিউবের ডায়ামিটার। সো ইউজিং অল দিস ভ্যালু ইউ গেট del f. So this is giving you del f p for pressure drop. So it's হচ্ছে 8.3 feet. Then you can multiply this rho by 144 দিয়ে মাল্টিপ্লাই করলে it will give you the pressure drop in psi. সো এটা হচ্ছে 144 হচ্ছে ইঞ্চি স্কোয়ারে কনভার্ট করা, ফিট স্কোয়ারকে সেটাতে কনভার্ট করলে এটা ফোর্স পার ইউনিট এরিয়া যেটা দিবে সেটা পিএসআই ইউনিটে দিবে, এবং 3.2 পিএসআই, দিস ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল। শেল সাইডে যদি দেখি আমরা, শেল সাইডে বলেছিলাম যে ইকুইভ্যালেন্ট ডায়ামিটার ক্যালকুলেট করতে গেলে আমাকে 4 এরিয়া বাই পেরিমিটার যখন আমরা কনসিডার করব, পেরিমিটারটা আমার দিস এরিয়া এন্ড দিস এরিয়া, যেহেতু দুইটাই ফিকশনাল হিসেবে কাজ করে, সো আমার পাই d2 প্লাস d1 এরিয়া দিয়ে ডিভাইড করতে হবে, সেটা করলে এইটা আসে হচ্ছে আমার ডি ইকুইভ্যালেন্ট, সেটা ক্যালকুলেট করতে হবে। ডি ইকুইভ্যালেন্ট ইউজ করে রেনল্ডস নাম্বার, সো এখানকার রেনল্ডস নাম্বার আর আগের রেনল্ডস নাম্বার কিন্তু সেম হবে না, এইটার ক্ষেত্রে সেম হবে, কিন্তু এখানে নতুন করে রেনল্ডস নাম্বার বের করে নিতে হবে। সো দিস ইজ আওয়ার রেনল্ডস নাম্বার, এবং আগে ছিল কিন্তু 69 টাইপের 1000 বা 56,000 মতো, এটা আসছে। Friction factor equation use করে we can calculate this one, or we can use chart to calculate friction factor from Reynolds number. Then এবং তিনটার জন্য আমরা সেটা দেখেছিলাম যে বিকজ অফ দিস ইয়ার পিন এবং এক্সিট ইন্ট্রান্স ইউ নিড টু মাল্টিপ্লাই ভি স্কোয়ার বাই 2g, হেড লসটা ক্যালকুলেট করতে হবে। সো সেটা হেড লসটা খুব বেশি আসে না, 0.7, সো ইউ ক্যান অ্যাড 23.5 plus 0.7, this will give you total head. So then you convert this into psi, multiply this with density rho divided by 144, this will give you the pressure. So here the pressure is 9.2, so almost close to the maximum allowable limit 10 psi. So it's very close, so better you have to take some larger size in the annulus so that the pressure drop is less than this value, because এখানে velocity is quite very high. ভেলোসিটি বেশি হলে আমরা জানি যে হিট ট্রান্সফার এটা ভালো পাওয়া যায়, বাট এট দ্য সেম টাইমস দিস হাই প্রেশার ড্রপ উইল টেক এক্সট্রা এনার্জি, কারণ হচ্ছে যে আমার এই প্রেশার ড্রপটা ক্রস করে তো আমাকে পাম্প করতে হবে, তাই না, ফ্লুইডটা। সো সেটার জন্য কিন্তু আমার এডিশনাল এনার্জি রিকোয়ারমেন্ট লাগবে, সো আমার অপারেটিং কস্টও হাই হবে। সো সেই জিনিসগুলো আসলে কনসিডার করা উচিত যখন হিট ট্রান্সফার আমার প্রবলেমগুলো চেক করা হয় বা সুইটেবিলিটি চেক করা হয়। সো এই রিলেটেড প্রবলেম তোমাদের বইয়ে আছে, এটা ডাবল পাইপের প্রবলেম। আমরা এরপরে আরো প্রবলেম দেখবো শেল এন্ড টিউবের ক্ষেত্রে, সেখানে ক্যালকুলেশনটি ইজ লিটল বিট ডিফারেন্ট, বাট স্টেপ আর সেম স্টেপ আমরা ফলো করব, বাট ক্যালকুলেশন ইকুয়েশন বা ক্যালকুলেশনের
বিশেষ করে আমার ইকুইভ্যালেন্ট ডায়ামিটার ক্যালকুলেশন, ফ্লো এরিয়া ক্যালকুলেশন, সেখানে কিছু ভেরিয়েশন আছে, সেই ভেরিয়েশন গুলো আমরা দেখব। স্যার ইয়েস, Recording stopped. নেক্সট রবিবারে কি সিটি দেওয়া যাবে একটা সিটি, হিট এক্সচেঞ্জারের উপর? আচ্ছা সিটিটা আমরা কি এখনই দিব নাকি পরে দিব? কারণ হচ্ছে যে তোমার এই লকডাউনের মধ্যে মনে হয় একটু বলেছিল আর কি, আমাদেরকে ওইভাবে ইনস্ট্রাকশন আসে নাই, বলেছিল যে পরীক্ষা টরীক্ষা গুলো এখন না নিলেও হবে আর কি। তো দেখি, আমাদের একটা মিটিং স্যার আছে। আসলে হুম, হ্যাঁ উইক বলো। আসলে বেশি নেই, আর 2টা উইক আছে জন্য আর কি, নেক্সট উইকে নিলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে নেক্সট উইকে তোমরা কবে দিতে চাও? আর রবিবারে ক্লাস টাইম। রবিবারে, ঠিক আছে, নো প্রবলেম। Sir, 21 present. 21 প্রেজেন্ট, Sir, roll 32. Sir, 17. ওকে, Sir, Sir, 55. 59. 35. 59, ওকে, 55. 55, ওকে, Sir, 17. Sir, 35. ওকে, Sir, 25, sir. 25, Sir, 32. Give this one. হ্যাঁ, Okay, sir, 35. ঠিক আছে। ওকে।